হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে ক্লাস 11 এর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার স্ট্রাকচার অফ অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার, তোমরা যা খুশি কিন্তু বলতে পারো, তা সেই পার্টিকুলার চ্যাপ্টারটাকে নিয়ে আমি কিন্তু ডিসকাস করব। সো ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা শেষ অবধি দেখো। এবং আমি যেভাবে শুরু করছি, প্রত্যেকটা নোটিং একটা খাতা পেন নিয়ে কিন্তু বসে যাও, একদম সুন্দর করে নোট ডাউন করতে করতে কিন্তু যাও। আশা করছি স্ট্রাকচার অফ অ্যাটমের যে বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু একদম বেস থেকে কিন্তু ক্লিয়ার কাট পুরো ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট করে কিন্তু শেয়ার করো তোমাদের কেমন ভিডিওগুলো লাগছে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বেসিক্যালি স্ট্রাকচার অফ অ্যাটমের যে বেসিক যে কনসেপ্ট গুলো, অর্থাৎ ইলেকট্রনের আবিষ্কার বা প্রোটনের আবিষ্কার, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 9 এবং 10 কিন্তু মোটামুটি হালকা করে ছিল। তো সেই জিনিসপত্রগুলো আমি আর কিন্তু এখানে রিপিট করছি না, আমি জাস্ট রিপিট করছি সেখান থেকে যেটুকু তোমাদের এখন বর্তমানে প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে স্ট্রাকচার অফ অ্যাটম মানে একটা পার্টিকুলার মলিকুলার মধ্যে একটা মলিকিউল কিন্তু অনেকগুলো অ্যাটম দিয়ে কিন্তু তৈরি। তো সেক্ষেত্রে একটা অ্যাটম তার ভেতরের স্ট্রাকচার বা ভেতরের গঠনগুলো দেখতে কিরকম হয় সেইটা আমরা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে শিখবো এবং জানবো। তো বিষয়টা হচ্ছে একটা স্ট্রাকচার, একটা অ্যাটমের যে স্ট্রাকচার সেইটা বেসিক্যালি কিরকম দেখতে হয়, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কিন্তু মতবাদ কিন্তু দিয়েছিল। রাদারফোর্ড, তারপরে আমাদের বোর মডেল আছে, তারপরে আমাদের কোথাও কি সোমারফিল্ডের তত্ত্ব আছে, সেই সমস্ত বিষয়পত্র এবং তার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম নাম্বারস, কি কি কোয়ান্টাম নাম্বার আমাদের রয়েছে, প্রত্যেকটা কিন্তু আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব। এবং নেক্সট যে ভিডিওটা, ওখানে কিন্তু আমরা ইলেকট্রনিক কনফিগারেশন এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কিন্তু ডিসকাস করব। তো ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমরা শেখার আগে এই ভিডিওটা কিন্তু দেখাটা কিন্তু খুব 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 কিন্তু দরকার। তো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আমরা বেসিক্যালি যে কনসেপ্টটা, অর্থাৎ আমাদের একটা অ্যাটমকে দেখতে কিরকম হয়, এটা তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে একটা অ্যাটমকে আমরা এইভাবে কিন্তু কোথাও কি রিপ্রেজেন্ট করি। একটা অ্যাটমের কিন্তু নিউক্লিয়াস থাকে, যাকে আমরা প্লাস সাইন দিয়ে কিন্তু ডিনোট করি। এবং সেই পার্টিকুলার যে প্লাস সাইনটা কেন, তার কারণটা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে প্রোটন এবং নিউট্রন। যেখানে প্রোটন ইজ পজিটিভলি চার্জড, নিউট্রন ইজ নিউট্রাল, অর্থাৎ নিস্তড়িত একটা কণা হচ্ছে আমাদের নিউট্রন। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো আবর্তন করে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু আবর্তন করছে। যে পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো আবর্তন করছে তাকে আমরা কিন্তু বলছি শেলস, তাকে আমরা কিন্তু বলছি শেলস, তাকে আমরা বলছি শেলস বা কক্ষ বলছি, যেখানে বেসিক্যালি ইলেকট্রন গুলো এখানে আবর্তন করছে। তাহলে এই যে চারটে শেল আমি ড্র করলাম, এই চারটে শেলের কিন্তু চার রকম নাম রয়েছে। কি কি নাম রয়েছে? একটা হচ্ছে কে, এল, এম, এন। এই চারটে যে শেল, চারটে শেলের কিন্তু চারটে নাম হচ্ছে কে, এল, এম, এন। নিউক্লিয়াসের সব থেকে কাছের যে শেলটা তাকে আমরা বলছি কে শেল, তারপরটাকে বলছি এল, তারপরটা এন এবং তারপরটা হচ্ছে এন শেল। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা শেলের এনার্জি কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে যে শেলটা রয়েছে, অর্থাৎ কে শেলটা, সেই শেলের যা এনার্জি হবে তার থেকে কিন্তু কোথাও গিয়ে এল শেলের এনার্জি ডিফারেন্ট হবে, তার থেকে এম শেল এবং এন শেল প্রত্যেকটা শেলের এনার্জি কিন্তু ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে এই নিউক্লিয়াসের সব থেকে কাছের শেল অর্থাৎ কে শেল থেকে টুয়ার্ডস এন শেল অবধি কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেকটা শেলের এনার্জি লেভেল কিন্তু বাড়বে। অর্থাৎ আমরা যখন কে শেল থেকে টুয়ার্ডস এম এন শেলের দিকে যাব, প্রত্যেকটা শেলের এনার্জি কিন্তু বাড়ছে এবং এই প্রত্যেকটা শেলে কিন্তু এই ইলেকট্রন গুলো ঘুরছে।
এবং ইলেকট্রন গুলো যে ঘুরছে, ইলেকট্রন গুলো হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জড। এবং একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটনস থাকে, ঠিক সেই পার্টিকুলার অ্যাটমটার মধ্যে কিন্তু ঠিক ততগুলো কিন্তু ইলেকট্রনসও কিন্তু থাকে। এবং সেই জন্য কিন্তু একটা অ্যাটম কোথাও গিয়ে কিন্তু নিউট্রাল হয়। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে প্রত্যেকটা সেলের এনার্জি তাহলে কার ক্ষেত্রে বেশি হবে? তাহলে এন সেলের এনার্জি সব থেকে ম্যাক্সিমাম হবে, দেন কে সেল, এল সেল, এম সেল এবং এন সেল। আশা করছি এই বেসিক কনসেপ্ট গুলো কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবারে বিজ্ঞানী সোমারফিল্ড এই যে যে বোরের যে তত্ত্বটা, সেই তত্ত্বের উপর ভিত্তি করে আরো কিছু কিন্তু অ্যাড অন করেছিল। সেটা কি জিনিস? এবারে আমি আসছি যে বোরের যে তত্ত্ব সেটাকে কিছুটা এক্সপ্যান্ড করেছিল কে? না, আমাদের বিজ্ঞানী সোমারফিল্ড। এবং তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই যে ইলেকট্রন গুলো যে সার্কুলার কক্ষপথে ঘুরছে, অর্থাৎ এই যে বৃত্তাকার কক্ষপথে যে ঘুরছে, শুধুমাত্র ইলেকট্রন গুলো এই বৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘোরে না। বৃত্তাকার কক্ষপথের সঙ্গে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু ইলেকট্রন গুলো ঘুরতে পারে, অর্থাৎ ইলিপ্টিক্যাল শেপ, অর্থাৎ ডিমের মতন যে কক্ষপথ গুলো হয় সেই রকম কক্ষপথে কিন্তু ইলেকট্রন গুলো আবর্তন করতে পারে নিউক্লিয়াসকে। এবারে এই যে পার্টিকুলার যে ইলিপ্টিক্যাল যে অরবিট, এই ইলিপ্টিক্যাল অরবিট গুলো বিভিন্ন প্লেনে কিন্তু থাকতে পারে। আমি একটুখানি বোঝাচ্ছি। ধরা যাক এইটা একটা ইলিপ্টিক্যাল অরবিট এবং এই অরবিটটা এই প্লেনে থাকতে পারে, বা এই রকম অ্যাঙ্গেলে, বা এই রকম অ্যাঙ্গেলে, বা এই রকম অ্যাঙ্গেলে কিন্তু থাকতে পারে। অর্থাৎ দেখো, এটা বেসিক্যালি 3D স্ট্রাকচার হয়। ইলিপ্টিক্যাল অরবিট গুলো এই প্লেনে থাকতে পারে, অথবা এই প্লেনেও কিন্তু থাকতে পারে, এই প্লেনে থাকতে পারে, বা এই প্লেনেও কিন্তু থাকতে পারে। বেসিক্যালি বিভিন্ন তলে এই ইলিপ্টিক্যাল অরবিট গুলো কিন্তু থাকে। তো এটা বেসিক্যালি কিন্তু আমাদের কোথাও গিয়ে সোমারফিল্ড তত্ত্বের দুটো থিওরি। দেখবে বইতে অনেক কিছু বড় বড় করে গল্পের মতো করে লেখা আছে, অত কিছু না পড়লেও চলবে, বাট স্টিল এই দুটো জিনিস জানলে কিন্তু হবে যে সোমারফিল্ড তত্ত্ব কিন্তু বলেছিল যে ইলেকট্রন গুলো সার্কুলার যে অরবিট তার সঙ্গে সঙ্গে কিন্তু ইলিপ্টিক্যাল অরবিটেও কিন্তু ইলেকট্রন গুলো ঘুরতে পারে। তো আশা করছি সোমারফিল্ড তত্ত্ব সম্বন্ধে তোমাদের বেসিক একটা আইডিয়া হয়ে গেছে। তো এইবারে যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম নাম্বারস। এবারে আমরা আসছি কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস কাদেরকে বলছে? তো দেখো, আমাদের যে প্রত্যেকটা যে শেল ছিল, প্রত্যেকটা যে শেল ছিল, এই যে কে, এ, এম, এন, এই প্রত্যেকটা শেলে কারা ঘুরছে? প্রত্যেকটা শেলে কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু ঘুরছে। তো ইলেকট্রন গুলো যে ঘুরছে সেখানে পার্টিকুলারলি যে কোনো একটা শেলে আমাদের ইলেকট্রন গুলো ঘুরছে। এবারে এই নির্দিষ্ট একটা ইলেকট্রনকে আমি ডিটেক্ট করব কিরকম করে, নির্দিষ্ট একটা ইলেকট্রনকে আমি চিহ্নিতকরণ করব কিরকম করে? ধরা যাক আমি বললাম যে এই ঘরটার মধ্যে অনেকে আছে, রাম, শ্যাম, যদু, মধু, ABCD করে প্রচুর লোকজন এখানে আছে। আমি যে কোনো একজন, অর্থাৎ ধরা যাক আমি রামকে চিহ্নিত করব। তাকে চিহ্নিত করব কিরকম করে? তার তো একটা নাম আছে, তার একটা পদবি আছে, কোথাও গিয়ে তার একটা ডাক নামও কিন্তু রয়েছে। তো এই সবগুলো দিয়ে তো ওই রামকে আমরা চিহ্নিতকরণ করি। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা ইলেকট্রনকে চিহ্নিতকরণ করতে গেলে চারটে জিনিস লাগে, চারটে সংখ্যা লাগে, যাকে আমরা বেসিক্যালি বলছি কোয়ান্টাম নাম্বারস। তাকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বারস। এবারে যে বিষয়টা, কোয়ান্টাম নাম্বারস কত রকমের হতে পারে? কোয়ান্টাম নাম্বারস কিন্তু বেসিক্যালি 4 রকমের হতে পারে। প্রথমে আমরা আসছি এন, তারপরে আসছি এল, তারপরে আসছি এম, তারপরে আসছি এস। এন যে আমি লিখেছি, এই পার্টিকুলার কোয়ান্টাম নাম্বারটাকে বলছে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এনটাকে আমরা বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল কে আমরা বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তারপরে আসছে এম, এম কে আমরা বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অথবা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এস কে আমরা বলছি যে স্পিন কোয়ান্টাম নাম্বার অথবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
ঠিক আছে, এই চারটে যে কোয়ান্টাম সংখ্যা আমরা পড়লাম, এই চারটে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমাদেরকে কিন্তু ডিটেলসে আরো আমরা শিখবো যে এই চারটে কোয়ান্টাম সংখ্যা দিয়ে কোনো ইলেকট্রনকে আমরা কিভাবে চিহ্নিতকরণ করতে পারি। তাহলে আমরা প্রথমে এন যে কোয়ান্টাম নাম্বারটা আছে তাকে নিয়ে আমরা স্টার্ট করি। ঠিক আছে, চলো। এন মানে কি বললাম? এন মানে বললাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটা কোত্থেকে আসছে? আমরা যে শেলগুলো একটু ড্র করছিলাম, এই যে শেলগুলো আছে কে, এল, এম আর এন শেল, কে, এল, এম আর এন শেল। তো সেক্ষেত্রে প্রত্যেকটা শেলের এনার্জি কত হবে এবং সেই শেলগুলোকে আমরা চিহ্নিতকরণ করব কিরকম করে, সেগুলো জানার জন্য বা সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই পার্টিকুলার কোয়ান্টাম নাম্বারটা কিন্তু কোথাও গিয়ে লাগে। তো সেক্ষেত্রে দেখো, প্রত্যেকটা যে আমাদের শেল রয়েছে সেই শেলে এন সমান হবে 3 আর এন শেলের ক্ষেত্রে এন সমান হবে 4। ওকে, তাহলে কে, এল, এম, এন এই চারটে শেলকে আমরা এই চারটে নাম্বার দিয়ে কিন্তু ডিটেক্ট করছি। তাহলে আমরা এবারে যদি আসি একটা বিষয়, যে এই প্রত্যেকটা শেলে কে, এল, এম, এন এই যে প্রত্যেকটা শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে প্রত্যেকটা শেলে, এটার তোমাদের একটা ফর্মুলা আছে। একটা হচ্ছে 2n²। 2n², সেখানে কি হচ্ছে, এ শেলের ক্ষেত্রে n সমান 1, এল এর শেলের ক্ষেত্রে n সমান 2, এম শেলের ক্ষেত্রে n সমান 3, n সমান 4। তাহলে কে শেলের ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 2n² সমান 2 ইন্টু 1² 2, 2 ইন্টু 2² 8, 2 ইন্টু 3² 18, 2 ইন্টু 4² 32। ঠিক আছে, তাহলে এই কে শেল এগুলো তোমাদের ক্লাস 9 কিন্তু ছিল। তো কে শেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, এল শেলের ক্ষেত্রে 8টা, এম শেলের ক্ষেত্রে 18টা, এন শেলের ক্ষেত্রে 32টা। তো এই প্রত্যেকটা শেলে কিন্তু এই এতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। এগুলো তোমরা ভিডিওটাকে পজ করে কিন্তু নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, এইবারে আসছি আমরা এল শেলের ক্ষেত্রে। এল শেল মানে কি? এল শেল মানে হচ্ছে আমরা বললাম যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, অথবা আমরা যাকে বলছি যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো এইটা জানতে গেলে তোমাদের কিন্তু স্পেকট্রাম বা বর্ণালী, তার যে কনসেপ্টটা সম্বন্ধে একটুখানি ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। বর্ণালী মানে কি? বর্ণালী মানে আমরা যে বেনিয়া সহকরাটা দেখি, অর্থাৎ ভিজিও যে দেখি, সেটা কাইন্ড অফ কিন্তু বর্ণালী। তার কারণটা হচ্ছে বর্ণালীর ক্ষেত্রে একটা লাইটের সোর্স নেওয়া হয়। ধরা যাক এই পেনটা একটা হচ্ছে লাইটের সোর্স। এই লাইটের সোর্সটাকে আমরা একটা প্রিজমের মধ্য দিয়ে যখন পাঠাচ্ছি, তখন একটা বর্ণালী কিন্তু তৈরি হচ্ছে। এবারে যে বিষয়টা ধরা যাক এবং এরকম একটা বর্ণালী তৈরি হলো। এই বর্ণালীর মধ্যে ধরো এরকম একটা পটি সৃষ্টি হলো। ঠিক আছে, এই পটিগুলো তো এটা হলো লাল রঙের একটা পটি, বা নীল রঙের একটা পটি, বা সবুজ বা হলুদ, এই রকম কাইন্ড অফ কিছু একটা স্পেকট্রাম তৈরি হলো। এবারে বলছি এই সমস্ত স্পেকট্রাম গুলোকে আমরা যখন উচ্চ বর্ণালী, উচ্চ আণবিক অনুবীক্ষণ বর্ণালী যন্ত্র যখন আমরা মানে পাস করাবো, তখন কি দেখতে পাবো, এই যে পটিগুলো সৃষ্টি হয়েছিল, এই পটিগুলোর মধ্যে আরো সূক্ষ্ম পটি আমরা দেখতে পাবো। এই পটিগুলো আরো অনেক সূক্ষ্ম রেখায় কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু কোথাও গিয়ে সেখান থেকে আমরা একটা কনসেপ্ট পাচ্ছি যে সাবসেলস। আমরা কে, এল, এম কে চিহ্নিতকরণ করেছিলাম যে শেলস দিয়ে। তাহলে এই যে সূক্ষ্ম কণায় যে ভেঙে যাচ্ছে, এইগুলো থেকে কিন্তু কোথাও গিয়ে সাবসেলের যে কনসেপ্ট সেটা কিন্তু আসছে, অর্থাৎ উপকক্ষ। ধরা যাক আমরা এই এন শেলটাকে নিয়ে কাজ করছি। এন শেলটাকে নিয়ে কাজ করলে ধরা যাক এন শেলের ক্ষেত্রে এন সমান হচ্ছে 4, এন সমান 4, তাই তো? তো সেক্ষেত্রে ধরা যাক এইটা হচ্ছে আমাদের এন শেল। এন শেলের ক্ষেত্রে তাহলে এই পটিটাকে তোমরা ধরো এই এন শেল। এবারে যে সূক্ষ্ম রেখায় যে বিভাজিত হয়ে যাচ্ছে, সেইগুলো
বেসিক্যালি এই যে আমরা সোমারফিল্ড তত্ত্বে যে পড়েছিলাম যে ইলিপ্টিক্যাল অরবিট, সেই ইলিপ্টিক্যাল যে অরবিট গুলোই হচ্ছে বেসিক্যালি এই ছোট ছোট পার্টিশন। ধরা যাক এরকম করে ইলিপ্টিক্যাল অরবিট আছে, ঠিক আছে। তো এইগুলো তাহলে আমরা এখান থেকে কি জিনিস একটা আইডিয়া পেলাম যে শেলগুলো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বিভাজিত হচ্ছে, মানে শুধুমাত্র সেলের মধ্যে কিন্তু ইলেকট্রন গুলো থাকছে না, শেলগুলোর মধ্যে আরো অনেক পার্টিশন আছে যাকে আমরা কোথাও গিয়ে বলছি সাবসেলস। তো সেক্ষেত্রে এই যে পার্টিকুলার শেলটা আছে এর মধ্যেই এই সাবসেলস গুলো অবস্থান করছে। তো এখানে এই প্রত্যেকটা যে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা যে ভাঙলাম বা ভেঙে পেলাম, তো সেটাকে আমরা আবার চিহ্নিতকরণ করব। কিভাবে করব? এই যে পার্টিকুলার শেলটা, এটার নাম দেওয়া হয়েছে, এটার এটাকে এটাকে নাম দেওয়া হয়েছে এল। এল এই যে শেলটা আছে এটার এল এর ভ্যালু 0 ধরা হচ্ছে। এই যে ভেতর যে সেলটা, ভেতর যে সাবশেলটা, তার ক্ষেত্রে এল এর ভ্যালু 1 ধরা হচ্ছে, এর ক্ষেত্রে 2, এবং একদম যে এই যে শেলটা এর ক্ষেত্রে 3 ধরা হচ্ছে। তো এইভাবে আমরা আহ, তাহলে এল এল এর ভ্যালু গুলো পাচ্ছি। এবারে শুধুমাত্র এই সংখ্যা দিয়ে তো কোন রকম সাবসেলকে আমরা চিহ্নিতকরণ করতে পারি না। তো সেই জন্য কোথাও গিয়ে এই এল এর যে ভ্যালু গুলো তার উপর বেস করে আমরা সাবসেল গুলোকে ডিসাইড করছি। অর্থাৎ ধরা যাক এই যখন এল সমান 0 হয়, তখন সেই পার্টিকুলার যে সাবশেলটা এখানে রয়েছে, অর্থাৎ এই যে সাবশেলটা, তাকে আমরা বলছি যে এস সাবশেল। ওকে, এল সমান যখন 1 আসবে তখন তাকে আমরা বলছি পি সাবশেল। এল সমান যখন 2 আসবে ডি সাবশেল। এল সমান যখন 3 আসবে তাকে বলছি যে এফ সাবশেল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা সাবশেলের ক্ষেত্রে দেখো এন সমান কিন্তু 4, এন সমান কিন্তু 4, এন সমান কিন্তু 4, তার কারণ এটা আমরা এই এন শেলকে নিয়ে কিন্তু এতক্ষণ ধরে কাজ করছিলাম। ওকে, ঠিক আছে। এবারে দেখো, এবারে এইটা আশা করছি তোমাদের মোটামুটি ক্লিয়ার হচ্ছে। এবারে দেখো যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই যে সাবসেল, এন সাবসেল এর ভ্যালুটা ডিপেন্ড করে কিন্তু ভ্যালু অফ এন এর উপরে, ভ্যালু অফ এন এর উপরে কিন্তু কোথাও গিয়ে ডিপেন্ড করে। তো কিভাবে এর যে ভ্যালুটা ডিপেন্ড করে ফ্রম 0 টু n minus 1, from 0 to n minus 1। তো কিছু লেখার থাকলে তোমরা ভিডিওটাকে পজ করে কিন্তু এগুলো লিখে নিতে পারো। আচ্ছা, এই প্রশ্নটা আমি এবার মুছছি। ওকে, তাহলে দেখো এবারে আমরা প্রত্যেকটা শেলের ক্ষেত্রে সাবশেল গুলোকে কিন্তু বার করব। তাহলে এল এর ভ্যালু ডিপেন্ড করে এন এর উপরে, অর্থাৎ 0 টু n মাইনাস 1 এর উপরে কিন্তু কোথাও ডিপেন্ড করছে। তাহলে দেখো আমরা কি এবারে কে শেলের ক্ষেত্রে ভাবি, কে শেলের ক্ষেত্রে তাহলে ভ্যালু অফ n সমান 1, n সমান 1 পাচ্ছি। ভ্যালু অফ n সমান যখন 1 পাচ্ছি, কে শেল মানে একদম প্রথম শেল যেটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করছে। তো সেক্ষেত্রে আমরা এল এর কতগুলো ভ্যালু পাবো? তো সেক্ষেত্রে আমরা কিন্তু এল এর দেখো 0 টু n মাইনাস 1, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এল এর একটা ভ্যালু পাবো 0, আর একটা পাবো 1 মাইনাস 1 সমান 0, অর্থাৎ আমরা একটাই ভ্যালু পাচ্ছি, অর্থাৎ 0 পাচ্ছি। তাহলে এটা কত নম্বর সেলে আছে? 1 নম্বর সেলে আছে। তাহলে এল সমান 0 হলে কি হয়? এস হয়। এখানে লিখবো এস, আর যেহেতু এটা ফার্স্ট সেলে আছে তাহলে এখানে লিখবো 1s। ঠিক আছে, ক্লিয়ার? এল সমান 0 হলে আমরা লিখি এস, এস, আর হচ্ছে এন সমান 1 মানে এটা ফার্স্ট সেলে কিন্তু রয়েছে, তাই আমরা এটাকে এইভাবে কিন্তু কোথাও লিখছি। এবারে আসছি এল শেলের ক্ষেত্রে। এল শেলের ক্ষেত্রে এন সমান 2, তাহলে আমরা কতগুলো ভ্যালু পাবো? তাহলে আমরা ভ্যালু পাবো এখানে দেখো একটা পাবো 0 টু n মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে পাবো 1, অর্থাৎ পাবো এখানে 0 আর 1, এখানে আমরা কিন্তু ভ্যালু পাবো। তাহলে 0 মানে s, 1 মানে p, তাহলে এটা যেহেতু সেকেন্ড সেলে আছে তাহলে এখানে লিখবো 2s 2p।
2s 2p। ক্লিয়ার? এবারে আসছি এম সেলের ক্ষেত্রে। এম সেলের ক্ষেত্রে ভ্যালু অফ n সমান 3। ঠিক আছে, তাহলে দেখো এল সমান তাহলে আমরা কতগুলো ভ্যালু পাবো এখানে, 0 টু n মাইনাস 1। তাহলে একটা পাবো 0, এখানে n সমান 3 পেয়েছি, n সমান 3 মাইনাস অফ 1 মানে পাচ্ছি 2, অর্থাৎ 0 টু 2 পাবো, অর্থাৎ 0 1 এবং 2 পাবো। ঠিক আছে, 0 1 এবং 2 পাবো। তো সেক্ষেত্রে দেখো 0 মানে s, 1 মানে p আর 2 মানে d, অর্থাৎ 3s 3p 3d। এখান দিয়ে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি, এই সাবসেট গুলো পাচ্ছি। আচ্ছা চলো এবারে আসছি n শেলের ক্ষেত্রে। n শেলের ক্ষেত্রে ভ্যালু অফ n হবে 4। তাহলে এখানে আমরা কতগুলো ভ্যালু পাবো, এখানে আমরা পাবো 0 1 2 3। ওকে, এবারে কোন সাবসেলে রয়েছে, 0 মানে s p d আর f, কোন সাবসেল, n n 4 4 সাবসেলে আছে। তো এইভাবে আমরা কিন্তু কে এর এন এন এদের ভ্যালুগুলো কিন্তু পাচ্ছি। এর সঙ্গে আরো একটা জিনিস কিন্তু তোমাদের শিখে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এর একটা ফর্মুলা আছে, রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। যখন নর্মাল কোন কক্ষের ক্ষেত্রে অর্থাৎ শেলের ক্ষেত্রে কৌণিক ভরবেগ বার করতে বলবে, সেখানে আমরা লিখবো nh বাই 2 পাই। এটা হচ্ছে শেলের ক্ষেত্রে। আর যখন কোনো সাবশেলের ক্ষেত্রে বার করতে বলবে তখন কিন্তু এই রুট ওভার অফ n ইন্টু এল প্লাস 1 ইন্টু h বাই 2 পাই আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে এল অর্থাৎ আমাদের অ্যাজিমুথাল যে কোয়ান্টাম নাম্বার, সেই সম্বন্ধে আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবারে আমরা যে নেক্সট টপিকটাতে আসবো, তোমরা ভিডিওটাকে পজ করে কিন্তু এইগুলো নোট ডাউন করে নিতে পারো। এবারে আসছি নেক্সট টপিকে, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা কোন করতে আসছে, এই যে আমরা যে স্পেকট্রামটা পেয়েছিলাম, এইখানে এই যে একটা বর্ণালী সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হচ্ছে, এইগুলোকে আমরা যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে যখন ফেলবো, তাহলে দেখতে পাবো যে সেইগুলো আরো অনেকগুলো ভাগে বিভাজিত হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো এটা ধরো কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এগুলোকে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাঠাবো, দেখতে পাবো এইগুলো আরো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে। এই যে এর এগুলো যে আরো যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বিভাজিত হয়ে যাচ্ছে, এগুলো মানে কি, এর মধ্যেও আরো এমন কিছু পার্টিশন আছে, আরো এমন কিছু ভাগ আছে যেগুলোর জন্য কিন্তু এই চৌম্বক ক্ষেত্রে আমরা ফেললে এই একটা জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই পুরো প্রসেসটাকে আমরা বলছি জিম্যান ইফেক্ট। এই পুরো প্রসেসটাকে আমরা কিন্তু কোথাও গিয়ে বলছি জিম্যান ইফেক্ট। ওকে, ঠিক আছে, এবার এই জিম্যান ইফেক্ট থেকে বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে অরবাইটালের কিন্তু কনসেপ্টটা আসছে। তাহলে একটা সাবশেলের মধ্যে দুটো পার্টিশন আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের অরবাইটাল আর একটা হচ্ছে নোডাল প্লেন, অর্থাৎ অরবিটাল যেখানে হচ্ছে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, তাকে আমরা বলছি অরবিটাল। আর নোডাল প্লেন হচ্ছে যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0, তাকে কিন্তু আমরা বলছি যে নোডাল প্লেন। ওকে, এবারে দেখো আসছি এই যে এম এর যে ভ্যালুটা তার উপরে ডিপেন্ড করছে। এই যে এম এর যে ভ্যালুটা কিন্তু কোথাও গিয়ে ডিপেন্ড করছে কিন্তু এল এর উপরে এম এর ভ্যালুটা কিন্তু ভ্যারি করছে -l টু +l এর উপরে।
কিভাবে আমরা ধরো দেখা যাক আমরা একটা এখানে সুন্দর করে ছক করব এবং সেই ছকটা দেখে আমরা দেখব। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে এল এর ভ্যালুগুলো লিখছি। এল সমান 0 হলে কোন সাবসেল হয়? এস। এস এর সাবসেল হচ্ছে এল সমান 0, এটাকে আমি মুছে দিলাম। এল সমান 0 হলে এস সাবসেল হচ্ছে। এস যে সাবসেলটা হচ্ছে সেইখানে দেখো এখানে তাহলে এম এর ভ্যালুটা কত হবে? মাইনাস এল টু প্লাস এল অবধি আছে, তাহলে এখানে এম এর ভ্যালুটা হবে 0। তার কারণ এখানে এল সমান 0ই আসছে, ওরকম মাইনাস 0 বা প্লাস 0 ওরকম তো কিছু হয় না, তাই এটাকে আমরা বলছি 0। তাহলে টোটাল ভ্যালু অফ এম, টোটাল ভ্যালু অফ এম তাহলে কত হবে? টোটাল ভ্যালু অফ এম তাহলে হবে, এটা একটা ফর্মুলা আছে 12 প্লাস 1, 12 প্লাস 1, 12 প্লাস 1 করলে কত আসছে? 2 ইনটু এল সমান 0 প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি 2। ঠিক আছে, আমরা পাচ্ছি 2। এবারে আসছি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে কত হবে? এটার ফর্মুলা আছে 2 ইনটু 12 প্লাস 1, 2 ইনটু 12 প্লাস 1, তাহলে কত পাবো? 2 ইনটু 0 প্লাস 1 সমান কত পাবো? 2 ইনটু 1 হবে 0, 2 ইনটু এল সমান 0 প্লাস 1, দুটোই পাবো। এখানে পাবো 1 পাবো, সরি এখানে পাবো 1। 2 ইনটু 0 মানে 1 পাবো, এখানে হচ্ছে 2 ইনটু এল প্লাস 1 মানে 2 পাবো। অর্থাৎ এস অরবিটালে এস যে সাবসেলটা হয় এটার আমরা একটাই অরবিটাল পাচ্ছি। এর ভ্যালু যখন 1 বেরিয়েছে আমরা তাহলে এখানে একটাই অরবিটাল পাচ্ছি, আর একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন কিন্তু থাকে। একটা অরবিটালে ম্যাক্সিমাম কিন্তু দুটো ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো এই টোটাল ইলেকট্রন সমান যখন 2 বেরোলো, এখানে কিন্তু দুটো ইলেকট্রন থাকে। ঠিক আছে, এবারে আসছি এল সমান 1। এল সমান 1 এর ক্ষেত্রে দেখো কি হবে? পি আসছে, এল সমান 1 সমান আমাদের পি হয়, তো তাহলে পি হলে এখানে এম এর আমরা কতগুলো ভ্যালু পাবো? দেখো মাইনাস এল টু প্লাস এল, মানে এল সমান 1 মানে মাইনাস 1 টু প্লাস 1 পাবো, মাইনাস 1 টু প্লাস 1 পাবো। তাহলে কি হবে? মাইনাস 1 আর প্লাস 1 এর মধ্যে কি আছে? 0, তাহলে এর ভ্যালু হবে মাইনাস 1 0 প্লাস 1। ওকে, মাইনাস 1 0 প্লাস 1। চলো এবারে আসছি টোটাল ভ্যালু অফ এম কত হবে? 2 ইনটু এল প্লাস 1, এল সমান এখানে 1 প্লাস 1 মানে পাচ্ছি 3। তাহলে পি এর ক্ষেত্রে আমরা তাহলে কটা অরবিটাল পাবো? পি এর ক্ষেত্রে আমরা পাবো 3টে অরবিটাল, যার নাম হচ্ছে কি px py pz। ওকে, তাহলে পি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 3টে অরবিটাল px py pz। আচ্ছা, তাহলে এর টোটাল ভ্যালু অফ ইলেকট্রন কত হবে? এইটা হবে 2 ইনটু এল এর ভ্যালু 1 প্লাস 1 6। ওকে, তাহলে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে টোটাল হচ্ছে আমরা পেলাম 6টা ইলেকট্রন। ওকে, এল সমান 2 বসালে পাচ্ছি ডি, তাহলে কতগুলো হবে? এল সমান 2 মানে মাইনাস এল টু প্লাস এল, তাহলে মাইনাস 2 থেকে প্লাস 2, তার মধ্যে কারা কারা আছে? তার মধ্যে নিশ্চয়ই মাইনাস 2 আছে, মাইনাস 1 আছে, 0 প্লাস 1 আর প্লাস 2 আছে, তাই না? ওকে, করো তাহলে 2 ইনটু এল এর ভ্যালু 2 প্লাস 1, তাহলে পাচ্ছি 5টা। তাহলে ডি এর ক্ষেত্রে আমরা টোটাল পাবো 5টা অরবিটাল, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে ডি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 5টা অরবিটাল, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 ইনটু 12 প্লাস 1, অর্থাৎ 10টা ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। ওকে, প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। এবারে আসছি এল সমান 3, তাহলে কি হচ্ছে না এফ অরবিটাল, তাহলে কত হবে? মাইনাস 3 মাইনাস এল টু প্লাস এল, মাইনাস 3 2 প্লাস 3। তো এর মধ্যে কারা কারা আছে? এর মধ্যে আছে দেখো মাইনাস 3
-2 -1 0 +1 +2। ওকে, এবারে দেখো কি আছে, এবারে আসছে তাহলে এর টোটাল কতগুলো হচ্ছে গিয়ে ভ্যালু হবে 2 ইনটু এল মানে কত, এল মানে এখানে 3 +1 হয়ে যাবে 7। অর্থাৎ আমরা এফ যে সাবসেটটা আছে তার ক্ষেত্রে টোটাল 7টা অরবিটাল পাবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এখানে টোটাল আমরা 2 ইনটু 3 + 1 মানে পাবো 14। অর্থাৎ প্রত্যেকটায় দুটো করে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটায় তাহলে দুটো করে ইলেকট্রন থাকবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, এটা তোমরা পজ করে কিন্তু সুন্দর করে লিখে নাও, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। ওকে, চলো এবারে আমরা নেক্সট টপিকে কিন্তু যাব। সেইটা হচ্ছে কি না, সেইটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ এস, তাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার। তো একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো দুভাবে ঘুরতে পারে, সেটা হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ধরা যাক একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন আছে, তো সেক্ষেত্রে দুটো ইলেকট্রন কে আমরা যদি একসঙ্গে ওয়ান ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে আমরা তাদের প্রত্যেকটা একটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে কত কত করে ধরবো না, হাফ হাফ করে ধরবো। আর যেহেতু ক্লকওয়াইজ ঘুরে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে আমরা এই এর যে ডিরেকশনটা সেইটা দেখানোর জন্য আমরা কিন্তু এখানে প্লাস লিখছি আর মাইনাস লিখছি। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর ক্ষেত্রে আমরা এই দুটো ভ্যালুই কিন্তু পাবো, অর্থাৎ +12 আর -12। ওকে, তো এটাই বেসিক্যালি আমরা আজকে শিখলাম যে চারটে কোয়ান্টাম নাম্বার, এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপর এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তারপরে শিখলাম এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপরে শিখলাম যে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে ভ্যালু হবে অলওয়েজ হাফ হবে, এবং ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমরা কিন্তু এই প্লাস আর মাইনাস এই সাইনটা কিন্তু কোথাও থেকে দিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে, এবং নেক্সট যে ভিডিওতে আমি কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম করে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হোমস রুল আছে, পাউলির অপবর্জন কিন্তু নীতি আছে, তারপর আফবাউ প্রিন্সিপাল আছে, এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু ক্লিয়ার করব। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং কিন্তু শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরো প্রচুর কিন্তু ভিডিওস আসছে। টাটা।